নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। চারিদিকে যখন করোনা এবং করোনার ভ্যাকসিন নিয়ে হইচই, তখন কার্যত চুপি সারে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব ঘটে গিয়েছে। যুগান্তকারী আবিষ্কার বলে মোটেই কম বলা হবে না। মানুষের হাতে চলে এসেছে ম্যালেরিয়ার টিকা। কয়েকদিন এই খবর প্রকাশ্যে এসেছে, ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে। আপাতত এই টিকা কেবলমাত্র শিশুদের জন্য। আপনারা হয়তো ভাবছেন যে ম্যালেরিয়ার টিকা আবিষ্কার হয়েছে, তা তো ভালো খবর, তা নিয়ে বিতর্কের কি রয়েছে? অবশ্যই বিতর্কের অবকাশ হয়তো থাকতো না যদি না ম্যালেরিয়ার ভ্যাকসিন নিয়ে সক্রিয় হতো প্রশাসন। ম্যালেরিয়ার ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর তা এদেশের শিশুরা কিভাবে পাবে, সেই রোড ম্যাপই বা কোথায়? ম্যালেরিয়ার ভ্যাকসিনে বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে নেই? তাই কি ম্যালেরিয়ার টিকা নিয়ে কোনো হেলদোল নেই? করোনা সংক্রমণের হার, টিকা কবে আসবে, টিকা আসার পর কিভাবে টিকা মিলবে, তারপর টিকার দাম, ফের টিকার লাইনে দুর্ভোগ, কোভিড বিধি, আরও কত কি। গত 2 বছরে করোনা আমাদের জীবন পাল্টে দিয়েছে। সঙ্গে আরও একটি বিষয় ঘটেছে, তা হলো আজ গোটা বিশ্বে করোনা নিজেই কার্যত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। মাস্ক, স্যানিটাইজার থেকে শুরু করে হালফিলে টিকা, অক্সিজেনের চাহিদা, তার উপর সরকারি হাসপাতালে বেড না পেয়ে বেসরকারি হাসপাতাল, আর সেখানে চড়া বিল। করোনা বহু মানুষকে আর্থিক সংকটে ফেলেছে, এখনো ফেলছেও। আর অন্যদিকে করোনাকে ঘিরে স্বাস্থ্য বাণিজ্যের গ্রাফ চরচর করে বাড়ছে। এমন একটা পরিস্থিতিতেই নিঃশব্দে বিপ্লব ঘটে গিয়েছে। মানুষের হাতে এসেছে বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা। শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা আবিষ্কার হয়েছে। টিকার নাম মস্কিউরিক্স। ইতিমধ্যেই WHO এর অনুমোদন মিলেছে। 30 বছরের গবেষণার পর হাতে এসেছে ম্যালেরিয়ার টিকা। 2019 সালে পাইলট প্রকল্পে ঘানা, কেনিয়া, মালাউইতে প্রথম টিকাকরণ হয়। প্রথম পর্যায়ে ম্যালেরিয়ার টিকা পায় প্রায় 8 লক্ষ শিশু। এখনো পর্যন্ত প্রায় 23 লক্ষ শিশুকে এই টিকা দেওয়া হয়েছে। 2/3 বেশি টিকাপ্রাপ্ত শিশু উপকৃত হয়েছে। উদ্বেগজনক, ম্যালেরিয়ার সংক্রমণ 30% কমেছে। পার্টিকুলারলি যেটা আমরা বলি যে ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, যেটাকে অনেক সময় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াও বলা হয়, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার একটা এফেক্টিভ ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাপ্রুভ করেছে এবং সম্ভবত খুব রিসেন্টলি এটা ইউজের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়া ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিয়েছে। এই যে শিলমোহর দিল, সারা পৃথিবীতে ম্যালেরিয়া কিন্তু মৃত্যুর কারণ। প্রতিষেধক প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম বা ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়াকে আটকাতে পারে, তার সত্যি কোনো বিকল্প হবে না এবং তাতে অনেক শিশুর মৃত্যুর হার কমে যাবে। নিঃসন্দেহে যুগান্তকারী আবিষ্কার, অথচ আমাদের দেশে স্বাস্থ্যের দায়িত্বে থাকা প্রশাসনের কারও এই বিষয়ে কোনো হেলদোল নেই। যেন দেশে শুধুমাত্র করোনাই একমাত্র রোগ, ম্যালেরিয়া যেন এদেশ থেকে মুছে গিয়েছে। কি বলছে পরিসংখ্যান? বিশ্বে মোট ম্যালেরিয়া সংক্রমণের 2% কেস হয় ভারতে। দক্ষিণ পূর্ব এশিয়াতে 85% ম্যালেরিয়ায় সংক্রমণ শুধু ভারতেই হয়। প্রতি বছর দেশে প্রায় 8,000 মানুষ ম্যালেরিয়ায় প্রাণ হারান। পরিসংখ্যানে স্পষ্ট, ভারতে ম্যালেরিয়ার সমস্যাকে মোটেই উপেক্ষা করার কোনো অবকাশ নেই। তাও কেন ম্যালেরিয়ার টিকায় প্রশাসনের নেই কোনো উদ্যোগ? কেন পোলিওর মতোই ম্যালেরিয়ার টিকা দেওয়া হবে না? উঠছে আরও একাধিক প্রশ্ন। প্রশ্ন 1, যুগান্তকারী আবিষ্কারে কেন নেই সচেতনতার উদ্যোগ? প্রশ্ন 2, ম্যালেরিয়া সংক্রমণ উল্লেখযোগ্য অথচ টিকা নিয়ে প্রশাসন চুপ। প্রশ্ন 3, দেশে টিকা আমদানি এবং তৈরিতে রোডম্যাপ কোথায়? প্রশ্ন 4, ম্যালেরিয়ার টিকায় হইচই নেই কারণ বাণিজ্যিক স্বার্থ নেই। প্রশ্ন 5, ভারতের শিশুরা কবে পাবে ম্যালেরিয়ার টিকা? প্রশ্ন 6, প্রশাসন, সরকার কি আদৌ ম্যালেরিয়ার টিকাকে গুরুত্ব দিচ্ছে? রিপাবলিক বাংলা।
ফ্যান্সিপেরাম ম্যালেরিয়া, যার ফলে গোটা বিশ্বে 2 মিনিটে একটি করে শিশুর মৃত্যু হচ্ছে এবং গোটা দেশের দিকে যদি আমরা নজর রাখি, গোটা দেশে 8,000 মানুষের মৃত্যু হচ্ছে। এই যে পরিসংখ্যানটা নিতান্তই কিন্তু কম নয়। তাহলে কেন এই যে ম্যালেরিয়ার ভ্যাকসিনের আবিষ্কারের পর কেন আমরা গোটা দেশ জুড়ে কোনো তোড়জোড় দেখতে পাচ্ছি না? এরপরই একাধিক প্রশ্ন আসছে। আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে স্টুডিওতে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর শশী পাজা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমরা প্রথমে একটু অর্চনাদির কাছে যাব। আপনি চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন এবং সম্প্রতি আপনি রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং রাজনৈতিক দলের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করছি, যে ম্যালেরিয়ার ভ্যাকসিন যা আবিষ্কার হয়েছে যুগান্তকারী সাফল্য, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে করোনার ভ্যাকসিন নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে এবং করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে, কিন্তু ম্যালেরিয়ার ভ্যাকসিনও তো কোনো অংশে কম কথা নয়, কিন্তু তারপরেও সেটা নিয়ে কোনো দেশ জুড়ে আমরা তোড়জোড় দেখতে পাচ্ছি না। তাহলে কি তার ক্ষেত্রে কোনো বাণিজ্যিক স্বার্থ নেই বলেই? দেখুন, সবার প্রথমে আমি বলি যে কোভিডটা খুব অ্যাকিউট ছিল, হঠাৎ এসেছিল, মারাত্মকভাবে এসেছিল, মানুষ সেটা নিয়ে চিন্তা করছিল। কিন্তু ম্যালেরিয়াতে আমাদের দেশে এখনো আপনারা যে পরিসংখ্যান দিলেন, 8,000 মানুষের মৃত্যু হয় এবং তার মধ্যে শিশু মোটামুটি 70-75%। সুতরাং বাচ্চাদের ম্যালেরিয়া হওয়াটা ভেরি কমন, বিশেষ করে ওড়িশা এবং ওইসব জায়গা। আমাদের রাজ্যে তো পরিসংখ্যান আমরা সেইভাবে পাই না, তো সেই হিসেবে যেভাবে রাস্তা খোঁড়াখুড়ি, জল জমা এবং মানুষের স্বাস্থ্য হেলথ যেভাবে নেগলেক্টেড, সেখানে ম্যালেরিয়ার টিকা দেওয়াটা আমাদের রাজ্যে প্রত্যেকটা শিশুর অত্যন্ত দরকার। সেই জায়গা থেকে ম্যালেরিয়ার টিকাটা জন্য যদি আমাদের সরকার প্রচেষ্ট হয়, আসলে কি জানেন, ফান্ডিং, এই ফান্ডিংটা আসছিল বিল গেটসের ফাউন্ডেশন থেকে, রিসার্চ হয়েছে এবং আমাদের যে গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স বা গ্লোবাল ফান্ড, সেগুলোর থেকে এগুলো রিসার্চ এবং কাজকর্ম এগুলো হয়েছে। এখন এর একটা রোড ম্যাপ তারা ফান্ডিং করবেন এবং আমাদের দেশে যদি ম্যালেরিয়া ভ্যাকসিন আনতে হয়, তখন যে কোম্পানি উৎপাদনকারী জিএসকে যে সংস্থা যারা করেছেন, খুবই কম দাম, কোনো বেশি দামও নয়, কিন্তু সেটাকে আনতে গেলে কারা ফান্ডিং করবেন এবং কিভাবে করবেন, যারা প্রশাসনে আছেন তারা যদি এইটা নিয়ে আমাদের যে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের যে প্রজেক্ট ম্যালেরিয়া ইরেডিকেশন প্রোগ্রাম, তার মধ্যে কিন্তু এই ভ্যাকসিনের প্রত্যেককে দেওয়ার এই প্রোগ্রামটা ঢুকিয়ে দেওয়া যেতে পারে এবং সেখানে আমরা রাজ্য সরকারের উদ্যোগ না হলে এখানে তো প্রথমে আনা সম্ভব না। প্রথমে আপনি যেটা বলছেন যে রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে, আমরা একটু শশী পাজার কাছে যাব। রাজ্যের মন্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা দেখলাম যে অর্চনা মজুমদার তিনি স্পষ্ট বললেন যে রাজ্যকে উদ্যোগী হতে হবে, কিন্তু আমরা জানি যে ব্রিটিশ সংস্থা জিএসকে যে ম্যালেরিয়ার ভ্যাকসিন আবিষ্কার করেছে, কিন্তু বিগত কয়েকদিন কেটে গেলেও আমরা কিন্তু দেশ জুড়ে যে ম্যালেরিয়ার ভ্যাকসিনটাকে কিভাবে আনা হবে বা কিভাবে কার্যকর করা হবে তার কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। রাজ্যের ক্ষেত্রে কি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এখানে একটাই কথা, না প্রথমে তো কেন্দ্রীয় সরকারকে সেটা করতে হবে, কারণ যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে গ্ল্যাক্সো স্মিথক্লাইন দিয়ে, এবং আপনারা জানেন এটা WHO সদ্য অ্যাপ্রুভ করেছে যে এটাকে বাচ্চাদের ক্ষেত্রে দেয়া যায়। তাহলে প্রথমত এখানে আমাদের দেশে এটাকে কে ম্যানুফ্যাকচার করবে, তারপরে তার অ্যাভেলেবিলিটি, ম্যানুফ্যাকচারিং কস্ট কত, ন্যাশনাল প্রোগ্রাম যে ম্যালেরিয়া ইমপ্লিমেন্টেশন আছে, অর্থাৎ ম্যালেরিয়া প্রতিরোধ করার জন্য যে প্রোগ্রামটা রয়েছে, তার মধ্যে এই ভ্যাকসিন দেওয়ার বিষয়টা অন্তর্ভুক্ত হবে কি না, কী দাম হবে, এই সমস্ত। আর যখন করোনার কথাই বললেন, তখন করোনার ক্ষেত্রে যে অ্যাকিউট ছিল ঠিকই, কিন্তু কেন্দ্রীয় সরকার অপ্রস্তুত ছিল।
এবং পদক্ষেপগুলো অনেক পরে গ্রহণ করা হয়েছে, কারণ জানুয়ারি মাসে 2020-তে যখন কেস প্রবেশ করে প্রথম, তারপরে কিন্তু সেই সতর্কতা ছিল না, এবং মার্চ মাসে গিয়ে লকডাউনের কথাটা ওঠে। তার মধ্যে পার্লামেন্টও চলছিল, এমএলএ কেনাবেচাও হচ্ছিল, সব কিছুই হচ্ছিল। সুতরাং গেল বছর সেটা আমরা যেমন দেখলাম, আর এই বছর 2021-এ আমরা দেখলাম যে ফার্স্ট ওয়েভ হওয়ার পরে বলল আর সেকেন্ড ওয়েভ হবে না। এইটাও আমরা এই বছরে জানুয়ারি ফেব্রুয়ারি 2021-এতে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর আমরা সেই বক্তব্য শুনলাম, কিন্তু আমরা দোসরা ওয়েভ সেকেন্ড ওয়েভও পেলাম। 4 লক্ষর উপরে মৃত্যু হয়েছে কোভিড 2021। সুতরাং আমরা কেন এই প্রশ্নটা তুললাম কিংবা এই বিষয়টা তুললাম, এই জন্যে যে সে সময় যে অপ্রস্তুতি ছিল সেটা যেন এখন নয়। রইল এবার রাজ্য সরকারের কথা। রাজ্য সরকার তো আলাদাভাবে সেটা করতে পারে না, একটা কেন্দ্রীয় অনুমোদন ইত্যাদি সবই ব্যাপার থাকে। আচ্ছা দিদি, আমরা তো জানি যে পোলিও টিকা দেওয়া হচ্ছে, পোলিও টিকার মতো এই যে ম্যালেরিয়া টিকাটাও এইভাবে স্বাভাবিক করা উচিত, সে বিষয়ে একটা রোডম্যাপ তৈরি করা উচিত, কেননা ম্যালেরিয়াতেও তো প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে এবং শিশুদের বিশেষ করে মৃত্যু হচ্ছে। মানে পোলিওর যে মডেলটা রয়েছে সেই মডেলটা তো অবলম্বন করা যেতেই পারে ম্যালেরিয়ার ক্ষেত্রে। হ্যাঁ ঠিক ঠিক, এবং পোলিও মডেলটা আমরা খুব সুন্দরভাবে পালন করি। যখনই পিপিআই হয়, পালস পোলিও ইমিউনাইজেশন, পুরো রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে আমাদের আঙ্গনবাড়ি, আশা ওয়ার্কার সবাই ঝাঁপিয়ে পড়ে, আমরাও যারা আছি প্রতিনিধি হিসেবে সব জায়গায়, কিন্তু এই পিপিআই প্রোগ্রাম তৎসহ বিভিন্ন এনজিও যেমন রোটারি ক্লাব সহ তারা অংশগ্রহণ করে। এটা খুব সুন্দরভাবে প্ল্যানিংটা হচ্ছে। কিন্তু আমাদের যেমন কলকাতা পৌরসভা যেটা করেছে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি যেগুলো করছে, এই যে এখনও কিন্তু ম্যালেরিয়া ভ্যাকসিন কথা অবশ্যই প্রয়োজন, যখন এসে গেছে আমরা স্বাগত জানাই। তার সাথে সাথে কিন্তু আমরা যে ইনসেকটিসাইড ট্রিটেড নেটস যেটাকে LLNS লিন্স যেটাকে বলি, সেগুলো কিংবা আমাদের এই যে ব্যবহার করতে হবে, আমাদেরকে জঞ্জাল মুক্ত রাখতে হবে, এই পরিবেশটা এটা কিন্তু থেকে যাবে, এটাকে তো পালন করতে হবে। কলকাতা পৌরসভা উদ্যোগে আপনারা দেখেছেন কলকাতাতে প্রায় ম্যালেরিয়া মুক্ত হয়েছিল, ডেঙ্গু মুক্ত হয়েছিল। হ্যাঁ, কিন্তু দিদি এখানেই তো এই বছর আবার ম্যালেরিয়া দেখা গেছে। প্রশাসন বা সরকার উদ্যোগী কি ম্যালেরিয়ার ভ্যাকসিনটাকে নিয়ে? করোনার ভ্যাকসিন অবশ্যই জরুরি, বা করোনার ভ্যাকসিন নিয়ে যতখানি উদ্যোগ দেখা দিয়েছে, সেক্ষেত্রে ম্যালেরিয়ার ভ্যাকসিন নিয়ে প্রশাসন বা সরকার কি বিন্দুমাত্র উদ্যোগী? আসলে এখানে একটা বলে দিই যে করোনা ভ্যাকসিনটা ওই যে স্পাইক প্রোটিন হয়, সেই স্পাইক প্রোটিনটা ইজি টার্গেট থাকে, সেই প্রোটিন থেকে ভ্যাকসিন বানানো। এবং করোনা ভ্যাকসিনের আপনি 200টা জিনস যদি পান, কিন্তু ম্যালেরিয়া এই যে বিষয়টা আছে, ওখানে প্রায় 5000 জিনস, তার থেকে তারা ভ্যাকসিন তৈরি করছে। আপনি জানেন, আপনারাই বললেন, ঘানা, কেনিয়া, মালাবিতে প্রায় 2019 থেকে চলছে, তারা ভ্যাকসিনেট করেছে, সেই ভ্যাকসিনের ইম্প্যাক্টটাই মেজার করা হয়েছে। তারপরে এই 2 দিন আগে যেটা WHO স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্রুভ করেছে। নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা করবে বলে আমাদের এই বিশ্বাসটা রয়েছে। একেবারেই, মানে কেন্দ্র রাজ্য আলোচনা বাদ দিয়ে আমরা যদি একটু চিকিৎসকের কাছে যাই, ডক্টর সজল বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে। সজল বাবু, আমরা জানি যে ম্যালেরিয়াতেও প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষের মৃত্যুও হচ্ছে, সেই পরিসংখ্যানও সামনে আসছে। বর্তমানে ম্যালেরিয়ার ভ্যাকসিন যখন বেরিয়ে গিয়েছে, বিশেষ করে জিএসকে, ব্রিটিশের যে সংস্থা, ব্রিটিশ সংস্থা জিএসকে এই ভ্যাকসিনটা আবিষ্কার করেছে, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার আমাদের দেশের জন্য? অ্যাকচুয়ালি আমাদের শুধু করোনা নয়, অন্যান্য যেসব রোগগুলো রয়েছে, অবশ্যই ম্যালেরিয়া, ডেঙ্গু, এইসব যে রোগগুলো ঘাতক রোগ, মানুষের মৃত্যু ঘটায় এবং বহু সংখ্যক মানুষের মৃত্যু একসাথে ঘটিয়ে দিতে পারে। এমনকি আমাদের দেশে আরও অনেকগুলো রোগ রয়েছে, যেমন টিবি রয়েছে, ফাইলেরিয়া রয়েছে, পোলিও রয়েছে, এগুলো এই যে সব নানান ধরনের ডিজিজগুলো রয়েছে, যেসব ডিজিজগুলোতে সবথেকে বেশি সংখ্যক লোক মারা যায়। টিবি রোগে আজকে প্রতি 2 মিনিটে একজন করে মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে, ইন্ডিয়াতে শুধুমাত্র। তাহলে এত ভয়াবহ একটা
মানে আমাদের উপর একটা চাপ রয়েছে। অতএব সবগুলোকে নিয়েই কিন্তু অ্যাজ এ হোল স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে, জনস্বাস্থ্য নিয়েই কিন্তু চিন্তাভাবনা করা উচিত বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে এই করোনা পরিস্থিতি শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বেই আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের দেশ এবং পৃথিবীর তাবড় দেশ সব জায়গায় যে স্বাস্থ্য পরিকাঠামোর যে কীরকম একটা নগ্নদশা, কীরকম একটা ভঙ্গুর অবস্থা, কীরকম ভয়াবহ অবস্থা, যে অবস্থা থাকলে করোনার মতো একটা রোগ আজকে এইভাবে মানুষকে আজকে নাজেহাল করে দিয়ে ছেড়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, এই যে অবস্থা যে তৈরি করেছে, এটা তো আজকে সত্যি সত্যি একটা প্রিভেন্টিভ মেজার যদি থাকতো, সত্যি সত্যি যদি পরিকাঠামো যদি সেভাবে থাকতো তাহলে তো করোনাকে মোকাবিলা করা যেত। তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি আমরা পরিকাঠামো সেভাবে গ্রহণ না করি, সেভাবে ম্যালেরিয়াও তো ভয়ঙ্কর আকার ধারণ করবে, আঘাত করতে পারে, প্রচুর লোককে মারতে পারে, এবং সেটা মরছেও আমাদের দেশে, প্রতি বছরই মরছে। কারণ আমাদের দেশে যে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম যেটা রয়েছে, সেটার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তার যে কাজগুলো রয়েছে, তার যে মানে প্যারাসাইট যে করার জন্য, নিয়ন্ত্রণের জন্য যেসব ভূমিকাগুলো নেওয়ার কথা ছিল, সেই ভূমিকাগুলো কোথায় আমরা দেখতে পাই? আগে তাও কিছুটা হয়তো দেখা যেত, পরিষেবা হয়তো পাওয়া যেত, যেখানে হয়তো মসকিউটো রিপেলেন্ট বা সেগুলো হয়তো ব্যবহার করা হতো। এখন তো সেগুলো দেখাই যায় না। পৌরসভার যেসব দায়িত্বগুলো রয়েছে, সে সমস্ত স্তরে, আমি সমস্ত জায়গার ক্ষেত্রে আমি বলছি, সেই দায়িত্ব আজকে পালন করা সেভাবে হয় না বলেই আজকে ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো প্রচুর ছয়লাভ করে যাচ্ছে। আমি একটু অর্চনাদির কাছে যাব। অর্চনাদি, ম্যালেরিয়া নিয়ে যেভাবে সংক্রমিত হচ্ছে মানুষ, তাকে মোকাবেলা করবার জন্য প্রশাসনিক ইমপ্লিমেন্টেশনটা কোথায়? না দেখুন, আমাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশন, তার আন্ডারে কিন্তু কেন্দ্র সরকার থেকে একটা বিশাল অঙ্কের টাকা, এবং সেই টাকার ইউটিলাইজেশনের কোনো প্রপার এক্সপ্লানেশন রাজ্য সরকার সঠিকভাবে সব জায়গায় দিতে পারে না। এবং এই টাকা মানুষ, আমরা কেন্দ্রই ধরুন পদক্ষেপটা জানতে চাইছি, মানে কেন্দ্রই বা কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আমি বলছি যে টোটাল 3% মানুষ গ্লোবাল ইন্ডিয়াতে ম্যালেরিয়া সাফার করে। এই জায়গা থেকে একটা ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম আমাদের রয়েছে ন্যাশনাল, এবং সেই প্রোগ্রামের ভেতরে ভ্যাকসিনেশন ইজ এ পার্ট হুইচ ইজ 50% এফেক্টিভ। মানে আপনি বলছেন সেটাই যথেষ্ট, কিন্তু যে টিকাটা আবিষ্কার হয়েছে, মানে এক কথা ঐতিহাসিক তো সাফল্য। এই যে টিকাটা ভারতের শিশুরা কবে পাবে, মানে তার কি কোনো রোডম্যাপ তৈরি হচ্ছে? একটা প্যারাসাইটের এগেইনস্টে ভ্যাকসিন, এটা ফার্স্ট টাইম। এটা তো একটা মানে যুগান্তকারী আবিষ্কার। নিশ্চয়ই এটা সেই জায়গা থেকে আমাদের গ্লোবালি এটাকে থেকে আমাদের ভারতবর্ষে যে ম্যালেরিয়া ইরেডিকেশন প্রোগ্রাম, তার মধ্যে এই ভ্যাকসিনটাকে ইনক্লুড করার জন্য আমাদের আসতে হবে সেই ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশনের ভেতর থেকে। আমরা চাইলেই সরাসরি পারবো না। এর মধ্যে যে ফান্ড আসছে, যে ফান্ড অ্যালোকেট করতে হবে, সেখান থেকে ভ্যাকসিন প্রক্রিয়াকরণ করতে হবে। এই নয় যে করোনার মতো মোদিজি পিএম কেয়ার ফান্ড থেকে নিয়ে কিনে দেবেন। এবং প্রতিটি রাজ্যে তার শেয়ার আছে, এবং রাজ্যকে সদর্থক হতে হবে যে ম্যালেরিয়া ইরেডিকেশন প্রোগ্রামে আমার রাজ্যের এত শিশু, এত মানুষকে, আমার রাস্তা ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এত খারাপ, মানুষের ম্যালেরিয়া হওয়ার এত চান্স। একেবারে অর্চনাদি, মানে আপনি একটা বলছেন যে দীর্ঘসূত্রতা, মানে একটা দীর্ঘ প্রসেস রয়েছে, কবে ভ্যাকসিন পাবে বা কবে শিশুরা পাবে সেই বিষয়ে কোনো রকম কোনো সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত সামনে আসছে না। আমরা একটু শশী পাজার কাছে যাব। আমরা অর্চনাদির কথা শুনলাম, তিনি স্পষ্ট বললেন যে দীর্ঘসূত্রতার কথা বলছেন। কবে এখানের মানে ভারতের শিশুরা কবে ভ্যাকসিন পাবে বা কবে ভ্যাকসিন ভারতে আসবে, কবে সেটা ইমপ্লিমেন্টেশন হবে, সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট রূপরেখা তিনি দিতে পারলেন না। না, এটা অর্চনা দ্বীপ পক্ষে সম্ভব নয় প্রশ্ন উত্তর দেওয়া, কারণ এটা কেন্দ্রীয় সরকারকে সেটা ভাবতে হবে। আপনি জানবেন যে WHO কিন্তু 2019-তে হাই বার্ডেন হাই ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ HBHI একটা ইনিশিয়েটিভ করেছিল ইন 11 হাই বার্ডেন কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে ইন্ডিয়াও ছিল। আর আমরা জানি যে পশ্চিমবাংলা কিংবা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে এইটা নিয়ে কাজ হয়েছে। আমার বক্তব্য, যখন WHO এই সমস্ত প্রোগ্রামগুলো ইনিশিয়েট করছে, এই প্রোগ্রামের সাফল্যটা কোথায়, এই প্রোগ্রামে যে ফান্ডস ইত্যাদি দেওয়া হয়েছে, এইগুলো নিয়ে ভাবতে হবে। তবে একটা তথ্য তো নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে অ্যানুয়াল প্যারাসাইটিক ইনসিডেন্টস, অর্থাৎ ম্যালেরিয়া প্যারাসাইটে
কতজন ম্যালেরিয়া হয়েছে সেই সংখ্যা কিন্তু সারা ভারতবর্ষে কমেছে, ডিক্লাইন। আমি বলছি না যে একদমই সবাই ভালো আছে তা নয়, এখনও এটা হওয়া উচিত নয়। যেমন আমরা স্মলপক্স ভ্যাকসিন হয়েছে কিংবা পালস পোলিও ভ্যাকসিন হয়েছে, ম্যালেরিয়া ভ্যাকসিনও চলে এসছে, কিন্তু স্মলপক্স যেমন সকলের মিলিত প্রয়াসে সেটা তো লড়াই করে বিশ্বে ওটা বের এসছে, করে ভারতে দেওয়া। তো আসেনি বা আমাদের কিন্তু রাজ্যে তো আসেনি। এখানে পিএম কেয়ারস ফান্ডের কোনো ভূমিকা নেই। পিএম কেয়ারস ফান্ড না, এটা আমায় বলতে হবে। মারা যাচ্ছে। না, পিএম কেয়ারস ফান্ডের কোনো ভূমিকা নেই। পিএম কেয়ারস ফান্ড কিন্তু সরকারি ফান্ড নয়, সেটা সরকারি ফান্ড নয়। কেন্দ্রীয় সরকারকে তার ফান্ড তৈরি করতে হবে, নাহলে যেমন করোনার ক্ষেত্রে হয়েছিল ভ্যাকসিন আমরা কিনবো, কে বেচবে, তারপর না বিনা পয়সায়, এরকম একটা আমাদের প্রতি বছরের ইল যে প্ল্যান্ড budget পলিসি আসে, ছিল। আমরা health পিএম কেয়ারস budget ফান্ড আসে থেকে কিছু state-এ। চাইছি না, সেই ওটা তো একটা budget অডিটও হয় না, থেকে ওটা তো অডিট হয় না। তার অক্সিজেন ভেন্টিলেটর দেওয়া হয়েছিল, সে ভেন্টিলেটরগুলো কাজ করেনি করোনাতে। উত্তরপ্রদেশে এবং অন্যান্য জায়গাতে সারা ভারতবর্ষে অনেক মানুষ মারা গেছে। কি ভেন্টিলেটর দিয়েছে? অক্সিজেন সাপ্লাই অভাবে মারা গেছে, অক্সিজেন সিলিন্ডার ছিল না। পিএম কেয়ারস ম্যাডাম, কথাটা যেগুলো তুলবেন, বলছেন এটা এগুলো কিন্তু অতি মানে প্রসঙ্গ second নয়। wave এর প্রসঙ্গটা জন্য না হচ্ছে আপনি তৈরি ছিলেন, কেন্দ্রীয় না সরকারের অন্য স্বাস্থ্য বাজেট। developed country এই তৈরি যে ছিল। এই বছর US 2021-এ second wave এ এত লোক স্বাস্থ্য মারা যেত বাজেটে না। 25,000 কোটি এই টাকা জায়গা থেকে বুঝতে হবে করোনার জন্য কিভাবে দেবে মোদি বলেছিল। টেনে তাহলে এনেছে। করোনা আমরা 90 করোনা কোটি ট্রিটমেন্টের মানুষকে জন্য কোথায় ট্রিটমেন্ট vaccination হয়েছে, দিয়েছি। কোথায় খরচা 90 হয়েছে, কোটি হয়েছে কি? মানুষকে আমরা সুতরাং vaccination কেন্দ্রীয় দিয়েছি। সরকারকে এত অন্তত fastest, তার অভিজ্ঞতা থেকে শিখে করোনার ক্ষেত্রে যে গাফিলতি হয়েছিল, যেভাবে অপ্রস্তুতি ছিল, পরিকল্পনাহীন ছিল, সেইখানে কিন্তু এবার একটা ম্যালেরিয়া, এটা তো এন্ডেমিক, ইট ইজ এন এন্ডেমিক। করোনা প্রথমবার এলো, কিন্তু ম্যালেরিয়া ইজ অলরেডি এন্ডেমিক, আমাদের কান্ট্রিতে রয়েছে। সুতরাং সেখানে আমরা যে বিগত দিনগুলোতে যেমন বললাম, জঞ্জাল পরিষ্কার করা, পরিত্যক্ত জিনিসগুলোকে ব্যবহার না করা, জল না পশ্চিমবঙ্গে জমিয়ে হচ্ছে রাখা, কি? এবং এর সঙ্গে ব্লিচিং পাউডার কিংবা স্প্রে কিংবা মসকিটো নেটস ইউজ করা সব হচ্ছে। আপনি করেন না, ছেড়ে দিন। এবং তারপরে ম্যালেরিয়া ভ্যাকসিন ব্যবহার করা। সুতরাং এগুলো পশ্চিমবঙ্গে এতটা বাস্তবিকভাবে কনসলিডেটেড একটা পলিসি পশ্চিমবঙ্গের থাকতে হবে। শিশুদের এক কিছু মনে বেডে হলে না চারটে পিএম কেয়ার, বাচ্চা। পিএম কেয়ার করে না, আপনারা medical দ্য পিএম ডাজ কলেজগুলোতে নট আমরা কেয়ার। দেখতে পারি, এই যে অজানা রোগে এত শিশু মারা পিএম যদি যাচ্ছে, কেয়ার আপনাদের করতো রোগের তাহলে রেকর্ডে লকডাউন চেপে অনেক যাচ্ছে। আগে ঘোষণা এগুলো তো করতেন। সত্যি কথা বলছে। জানুয়ারি মাসে যে বাচ্চাদের জানুয়ারি যত্ন মাসে হচ্ছে না, প্রথম কেস আপনারা ধরা ম্যালেরিয়ার পড়লো, ভ্যাকসিন তো তারপর দূরে আসতো। ডোনাল্ড ট্রাম্প পেলেন, আপনাদের infrastructure ট্রাম্পকে তিনি নেই। স্বাগতম আপনারা জানালেন, proper infrastructure গুজরাট develop ঘোরালেন, করতে পারেননি। এমএলএ কেনা এটা তো বেচা হলো, ঘটনা। বিভিন্ন স্বাস্থ্য নির্বাচিত দপ্তরের সরকারকে আয়ুষ খেলা হলো, মন্ত্রকের 150 পার্লামেন্ট কোটি টাকার চললো, থেকে তারপর 75 মনে কোটি হলো টাকা ফেরত মার্চ মাসে গেছে। 2020-তে অব্যবহৃত। তারা লকডাউন ওই ঘোষণা টাকার করলো। বাকি টাকা কতজনের আপনারা accountability প্রাণ, দেখাতে তারা পারেননি। কতজনের প্রাণহানি এগুলোর হলো, উত্তর দিতে জবাব পারবেন না, দেবে? আপনারা অন্যদিকে কোনো নিয়ে জবাব যাবেন। নেই। রাজ্যের 2021-এও স্বাস্থ্য খাতে তাই আপনারা সেকেন্ড ওয়েভ কেন্দ্রের হবে না, দেওয়া হবে না, টাকা সেকেন্ড আপনারা ওয়েভও ব্যবহার হলো, করতে পারছেন না। আবার দেখলেন করোনা মানুষ ভ্যাকসিন তার নিয়ে জন্য তার পলিসি ঠিক একবারে ছিল না। ইঞ্জিন খাচ্ছে, আপনিও মৃত্যু মুখে বলবেন, যায় এই শিশুরা। আমিও বলবো, কিন্তু তাদেরও- সত্যকে ধামা তাদেরও চাপা কোনো দেওয়ার চেষ্টা ব্যবস্থা নেই। করবেন না। আপনারা মুখে বলছেন যে আমরা এই করব ওই করব, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি এক বেডে 4 জন, এক বেডে 5 জন শিশু অজানা রোগে মারা যাচ্ছে, সেগুলোর কোনো ইনভেস্টিগেশন আজ পর্যন্ত আপনারা বলতে পারেননি যে সে বাচ্চাটা চিকেনগুনিয়া হয়েছে না কোভিড হয়েছে না অন্তত টিবি হয়েছে উত্তরপ্রদেশ নাকি আর সে এই বাচ্চাটা গঙ্গায় হয়েছে। যে সুতরাং ডেড বডিজ গুলো 21st ভাসছে, century-তে তো এই আপনারা কথাটা একটু সেগুলো মনে ব্যবহার রাখুন। করতে পারছেন না। বুঝেছেন যে ডেড বডিজ গুলো বলুন। ভাসছিল, আর যেভাবে ম্যাস ক্রিমেশন না করে তো বডিগুলোকে আপনাদের- গঙ্গায় সে তো ফেলে আপনাদের- দিচ্ছিলেন কোভিড সে তো বডিগুলোকে। আপনাদের আপনি কি সন্দেশখালী খবর dead body রাখেন? ভাসছিল। কোনো খবর রাখেন না। Dead body হ্যাঁ, সন্দেশখালীতে অস্বীকার করতে ভাসছিল। পারেন, দায়িত্ব আপনাদের থেকে চলে, কল্যাণীতে body দায়িত্ব কি টেনে অস্বীকার হুক করতে করে পারেন? নিয়ে যাওয়া হচ্ছিল। আপনি এইসব কি কথা নির্বাচনের বলবেন না। সময় প্রার্থী হয়ে আপনি তিনি বাচ্চাদের সার্টিফিকেট কথা বলুন, লিখছেন, কি শিশুদের। বলবেন? আপনি নির্বাচনের শিশুদের প্রার্থী সদ্য infrastructure নিয়ে কথা অ্যাসেম্বলিতে বলুন। ডাক্তার উনি প্রার্থী হচ্ছেন আর উনি সার্টিফিকেট লিখছেন নিমতা আচ্ছা, ঘটনা না, নিয়ে। লিখবো না। আর নিমতা না, ঘটনা আমি- না, না, আমরা যেভাবে তারা টপিকের বাইরে করলেন, বেরিয়ে যাচ্ছি। অশান্তি আপনি- সৃষ্টি করলেন। আপনি ডাক্তারি একটা করেন না মানুষের বলে কি আমি মৃত্যুর, ডাক্তারি করবো তার যে না? মৃত্যুর পরেও তার যে আপনি একটা ডাক্তারি রেসপেক্ট করেন না, থাকবে, আপনার সেই প্রয়োজন রেসপেক্টও নেই। তারা দিলেন না। আবার ওখানে ভারত সরকার, certificate দেওয়ার লোককে আমরা আমি দেখলাম তো দিয়েছি। বিভিন্ন রাজ্যে, Candidate এই দিতে রাজ্যে পারবে আমরা না death কিন্তু certificate। কোভিড বডিজ নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসিনি।
এখান প্রত্যেকটি আর অ্যাম্বুলেন্স সামনে যেগুলো সারিতে আছে ফেলেছেন। কোভিডের জন্য বহু প্রমাণ নির্দিষ্ট আছে। করা হয়েছিল, প্রেস বলবে, যেভাবে এই পরিষেবা রিপাবলিক শূন্য বাংলায় ছিল, দেখেছি। রাজ্য সরকারকে কি আপনাদের দিয়েছেন? কল্যাণীতে বডি আপনি কোভিড জমা হয়েছে, ট্রিটমেন্টের জন্য, মুখ কোভিড দিয়ে বডি পরিকাঠামো ফেলা হয়েছে। বাড়ানোর জন্য আপনারা আবার কেন্দ্রীয় বড় সরকার কথা রাজ্য বলছেন। সরকারকে কি কোভিড দিয়েছে? ম্যানেজমেন্টে পুরোটাই কিচ্ছু দেয়নি। বাইরে। তার এগুলো মধ্যে বলবেন আমফান না হলো, ম্যাডাম। তার মধ্যে এগুলো যশ বলবেন হলো, না, হাস্যস্কর। ঘূর্ণিঝড় হলো, মোদিজি ন্যাশনাল যেভাবে ডিজাস্টার পর্যন্ত আপনি কোভিড ঘোষণা করেন। করেছেন, আপনি কি কোভিড কথা নিয়ে কোনো বলবেন? কথা বলবেন না। আপনি কথা বলার 130 জায়গা নেই। আমি কোটি যেটা ভারতীয়কে বলছি যেভাবে আটকে রিপাবলিক দিয়েছে, বাংলার আজকে দর্শকরা 90 শুনছেন। কোটি রিপাবলিক বাংলার দর্শকরা বিবেচনা করবে যে কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে। আপনি এখনো 4 লক্ষ মৃত্যুকে অস্বীকার করছেন, এর চেয়ে বড় অপমান হয় না। কোভিড মুক্ত মানুষ মারা যাচ্ছে না, আপনারা কোভিড চিকিৎসা নিয়ে আঙ্গুল তুলছেন। কোভিডের জন্য কি না করেছেন মোদিজি? 90 কোটি ভারতীয় 4 লক্ষ মৃত্যুর পরে বলেন মানুষ মারা যাচ্ছে না। আপনারা মাননীয় ছবি লাগিয়ে প্রধানমন্ত্রী জন্মদিন হবে বলে 1 কোটি ভ্যাকসিন হবে। আপনি ভাবুন নাটকটা, প্রধানমন্ত্রী জন্মদিন 1 কোটি ভ্যাকসিন দেওয়া হবে, তার আগে কম, তারপরে আবার কমে গেছে। প্রত্যেকদিন কিন্তু 1 কোটি দেওয়া হচ্ছে না। এখনো সিঙ্গেল ডোজ পেয়েছে 50 ভাগ মানুষ, আর ডাবল ডোজ পেয়েছে 20% মানুষ। অর্থাৎ আপনি 10 জনের মধ্যে 2 জন ডাবল ডোজ পেয়েছে। কি বলছেন আপনি? কি কৃতিত্ব দাবি করবেন আপনি? নর্দমার জল জমে যায়, আপনি কোভিড পোর্টালে যান। একেবারে একেবারে মানে যে বিষয় এই যে ম্যালেরিয়া, কোভিড, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু রাজনীতিকরণ চলছে বা রাজনীতির কচকচানি চলছে। আমরা চিকিৎসক হিসেবে সজল বাবু রয়েছেন, আপনার কি মনে হয় যে পরিস্থিতি, যেভাবে ম্যালেরিয়া বাড়ছে, কোভিড বাড়ছে বা এই সমস্ত পরিস্থিতি নিয়ে ম্যালেরিয়ার ভ্যাকসিনেশন নিয়ে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে রাজনীতির কি কোনো জায়গা থাকতে পারে? একদমই এখানে রাজনৈতিক কোনো জায়গা থাকার কথা নয়, কিন্তু আমরা লক্ষ্য করছি যে কি কেন্দ্র কি রাজ্য, বিভিন্ন রাজ্যের সরকার তারা প্র্যাকটিক্যালি যে জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে নানান রকমের যে অপরাজনীতি যাকে বলে, একে সুস্থ রাজনীতি তো বলে না, অপরাজনীতি তারা করে চলেছে। এবং তার জন্য কিন্তু আজকে মানুষ ভুক্তভোগী, লক্ষ লক্ষ মানুষ আজকে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে। এটার দায় আজকে সমস্ত দলকেই নিতে হবে, যারা শাসন ক্ষমতায় আছে প্রত্যেককেই নিতে হবে। কারণ দীর্ঘ এই স্বাধীনতার 75 বছর হয়ে গেল, আজ এখনো পর্যন্ত স্বাস্থ্য কিন্তু ভারতবর্ষের কোনো কনস্টিটিউশনাল রাইটস নয়। এর দায় কে নেবে? সমস্ত রাজনৈতিক দলকে নিতে হবে যারা যারা ক্ষমতায় আছে। এবং আজকে যে বাজেট বরাদ্দ করা হয় 10% জিডিপি 10% বাজেট বরাদ্দ করার কথা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আমাদের দেশে যে বোর্ড কমিটি, ঐতিহাসিক বোর্ড কমিটি বলেছে, তা সত্ত্বেও আজকে 1% মতো কাছাকাছি বাজেট ছিল, রিসেন্টলি হয়তো সেটা 2%-এর কাছাকাছি এসছে, এবং তার বেশিরভাগটা চলে যায় হচ্ছে স্বাস্থ্য খাতে যেসব দুর্নীতি চলে সেই দুর্নীতি আজকের জন্য। এবং সেখানে যে ইন্স্যুরেন্স বেস স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হচ্ছে, কর্পোরেটমুখী স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হচ্ছে, সেই কর্পোরেটমুখী স্বাস্থ্য ব্যবস্থাকে সামাল দেওয়ার জন্য সেই বাজেটের ম্যাক্সিমাম চলে যায়। তাহলে এর দায়টা কে নেবে? নিতে হবে। এই যে ভ্যাকসিনেশন নিয়ে যে রাজনীতি চলছে, ভ্যাকসিনেশন যে আজকে কর্পোরেট মালিকদের আজকে মুনাফার জায়গা তৈরি হয়েছে, এর দায়টা কে নেবে? আজকে শুধু ভ্যাকসিন এলেই তো হলো না, সেটা যাতে সমস্ত মানুষ সুলভে পেতে পারে, বিনামূল্যে পেতে পারে, তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। সেই সরকার যদি না নিয়ে এটা কর্পোরেট মালিককে শুধু ব্যবসায়ী সুযোগ করে দেয়, তাহলে বৈজ্ঞানিকরা এই প্রশ্ন নিয়ে দুজনের কাছে লাভটা কি হবে? আমরা এই প্রশ্ন নিয়ে, যদি সাধারণ মানুষকে পরিষেবা না দেয়া যায় বা না দেওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আম জনতা যাবে কোথায়? আমরা একটু শশী পাজার কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি যে করোনার জন্য পিপি কিট, অক্সিজেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাণিজ্যিকরণ হচ্ছে বা ব্যবসা চলছে, যে বিষয়টা সজল বাবু উল্লেখ করলেন। তাহলে যদি ম্যালেরিয়ার ভ্যাকসিনটা এই দেশে আসে বা দ্রুত মানুষজনের মধ্যে দেওয়া যায়, শিশুদেরকে দেওয়া যায়, তাহলে তো প্রাণ বাঁচানো যাবে, নাকি শুধুমাত্র বিজনেসের জন্য বা ব্যবসায়িক যে মুনাফার জন্য এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে রাখা হচ্ছে? আমি শুধু এইটুকু বলবো যে রাজ্য সরকারের এই প্রয়াসটাকে আপনারা অস্বীকার করবেন না। রাজ্য সরকার প্রত্যেকটি মেডিকেল কলেজ, টার্শারি হসপিটাল থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত যেভাবে কনভার্সন করে কোভিড বেড তৈরি করে, শূন্য থেকে আরম্ভ করে যেভাবে কোভিড বেড তৈরি করেছে, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনারা অস্বীকার করতে পারবেন না যে রাজ্য সরকার একটা গ্লোবাল টাস্ক ফোর্স তৈরি করেছে, যেখানে আমাদের নোবেল লরিয়েট ডক্টর অভিজিৎ ব্যানার্জি তিনি রয়েছেন। আপনি অস্বীকার করতে পারবেন না যে আমাদের হাই লেভেল টাস্ক ফোর্সে এখানে ডাক্তাররা এক্সপার্টস রয়েছেন এবং খুব গণ্যমান্য ডাক্তাররা এক্সপার্টস রয়েছেন। আপনারা আপনাদের টিভি প্যানেলেও তাদেরকে বসিয়েছেন, বিভিন্ন মিডিয়াতেও তারা বসেছেন।
এবং রাজ্য সরকার ঠিক যেইভাবে তারা অ্যাডভাইস এক্সপার্টসরা দিয়েছেন আর ঠিক যেইভাবে গ্লোবাল এক্সপার্টসরা দিয়েছেন সেটাকে অনুসরণ করেছে। রাজ্য সরকার নিজের পরিকাঠামো বিল্ড আপ করেছে এবং কোথাও আপনি দেখেছেন যে অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে, সেফ হোম এই কনসেপ্টটা রাজ্য সরকার তৈরি করেছিল যে হ্যাঁ যারা ফার্স্ট লেভেল ছিল, যারা সামান্য কোভিড সিমটমস পজিটিভ দেখাচ্ছে কিংবা বাড়িতে থাকার সে পরিস্থিতি নয় কিংবা তার আত্মীয় স্বজন, এই যে সেফ হোম কনসেপ্টটা রাজ্য সরকার নিয়ে সেটা তো অস্বীকার করা যায় না। রাজ্য সরকার ভ্যাকসিন যেমন যেমন পাচ্ছে সেই সমস্ত ভ্যাকসিন আর মেড অ্যাভেলেবল টিল দি একদম যেটাকে বলে ডিস্ট্রিক্ট লেভেল সমস্ত জায়গায় অ্যাভেলেবল আছে। আমরা যদি ভ্যাকসিন পাই নিশ্চয়ই আমরা তো ম্যানুফ্যাকচার করতে পারবো না, আমাদের ভ্যাকসিন দিন, সব ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে সবাই। এটা একবারও অস্বীকার করা যাবে না যে রাজ্য সরকার করোনা পরিস্থিতি হ্যান্ডেল করেনি। দিদি, আমার মানে সাধারণ মানুষের মধ্যে আমারও একটা প্রশ্ন যে আমাদের রাজ্যের আমাদের দেশের শিশুরা কবে ম্যালেরিয়ার ভ্যাকসিন পাবে? কারণ না কোভিড না কোভিড মরবিডিটি আপনাদের জানতে হবে। আন্ডারলাইং মরবিডিটিস থাকলে কোভিড আক্রান্ত হলে তার ডিরেক্ট কজ অফ ডেথ যদি কোভিড, দ্যাট ইজ ওয়ান। আর যদি আন্ডারলাইং মরবিডিটিস থাকে, মরবিডিটিসে ভর্তি হয়েছে তারপর কোভিড আক্রান্ত হয়েছে, প্রত্যেকটি ডেথ হ্যাজ বিন প্রোফাইলড। আই এম সরি, যিনি অত্যন্ত সম্মানীয় ডাক্তারবাবু রয়েছেন, আপনি কিন্তু রাজ্য সরকার এই প্রয়াসটাকে একটা খাটু করলেন, এটা কিন্তু আমরা রাজ্য কেন্দ্র তরজা বা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কোভিড নিয়ে যথেষ্ট তৎপর রয়েছে সমস্ত দিক থেকে রাজ্য এবং কেন্দ্র প্রত্যেকে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে তো একটা প্রশ্ন, মানে খুব সংক্ষেপে সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন যেটা যে আমাদের দেশের বা রাজ্যের শিশুরা কবে ম্যালেরিয়ার ভ্যাকসিন পাবে? আমাকে জিজ্ঞেস করলেন? হ্যাঁ একেবারে আমায় জিজ্ঞেস করলেন? হ্যাঁ একদম একদম। হ্যালো হ্যাঁ দিদি শোনা যাচ্ছে। আমি যে প্রশ্নটা করছি যে সাধারণ মানুষ এটাই জানতে চাইছে যে ম্যালেরিয়ার ভ্যাকসিন আমাদের দেশের বা আমাদের রাজ্যের শিশুরা কবে পাবে? হ্যাঁ, আমরাও এই প্রশ্নটাই করছি। আমরা কেন্দ্রীয় সরকার দিকে তাকিয়ে রয়েছি, কেন্দ্রীয় সরকার এটা নিয়ে পলিসি অ্যাডপ্ট করুক। রাজ্য সরকার শুধু আমরা নয়, প্রত্যেকটি রাজ্য প্রয়োজন এবং অবশ্যই যেখানে হাই বার্ডেন আছে সেই রাজ্যগুলোকে প্রাধান্য দিয়ে আমরাও অপেক্ষা। একেবারে সাধারণ মানুষের মতো আমরাই একটা বিষয় চাইছি যে কোভিডকে আমরা যেভাবে হারাচ্ছি ম্যালেরিয়াকেও আমরা ঠিক সেইভাবে হারাবো এবং আমাদের শিশুরা প্রত্যেকেই ম্যালেরিয়ার ভ্যাকসিনেশনে ভ্যাকসিনেটেড হবে এই আশা অবশ্যই রাখছি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক সজল বিশ্বাস, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অর্চনা মজুমদার এবং ছিলেন রাজ্যের মন্ত্রী এবং চিকিৎসক ডক্টর শশী পাজা। প্রত্যেককেই অনেক ধন্যবাদ। আমরা আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসবো, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। শারদোৎসব মিটলেই রাজ্যে আবার উপনির্বাচন। দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবা কেন্দ্রে উপনির্বাচন 30 অক্টোবর। সেজন্য 20 জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি। প্রচারে আসছেন স্মৃতি ইরানি, প্রতিমা ভৌমিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা, আসছেন অসমের মুখ্যমন্ত্রীও। বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুর কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার সাংসদ পদ রেখে বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এবারও জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের প্রধান বিরোধী দল। পাশাপাশি বিজেপির বিশেষ নজরে খড়দা কেন্দ্র। 4 কেন্দ্রের উপনির্বাচনের জন্য 20 জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, প্রতিমা ভৌমিক, রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভবানীপুরের উপনির্বাচনের তালিকা প্রচারকের তালিকায় থাকলেও প্রচার করেননি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, তাকে এবারও রাখা হয়েছে তালিকায়। 20 জনের তালিকায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রয়েছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, স্মৃতি ইরানি, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা, ডক্টর সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, হিমন্ত বিশ্ব শর্মা, গিরিরাজ সিং, প্রতিমা ভৌমিক, দেবশ্রী চৌধুরী, রূপা গাঙ্গুলি, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, মাজুফা খাতুন। 30 সেপ্টেম্বর 2 কেন্দ্রের নির্বাচন এবং ভবানীপুরের উপনির্বাচনে প্রত্যাশামতো ফল করতে পারেনি বিজেপি। পাশাপাশি বিধানসভা নির্বাচনের পর থেকেই দল বদলের ধাক্কা সামলাতে হচ্ছে গেরুয়া শিবিরকে। তাই 30 অক্টোবরের উপনির্বাচনকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই রাজ্য বিজেপি সূত্রে খবর। রিপাবলিক বাংলা।
দুর্গাপুজোর পরেই রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূলের প্রচারে একদিকে যেমন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই থাকছেন দেব এবং মিমিদের মতো সেলিব্রিটি। ভবানীপুর, জঙ্গিপুর ও শামশেরগঞ্জে সেলিব্রিটিদের প্রচারে দেখা যায়নি। ভবানীপুর কেন্দ্র প্রচারের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো তৃণমূলের শীর্ষ স্তরের কয়েকজন নেতা মন্ত্রী ছাড়া সেলিব্রিটি মুখ দেখা যায়নি। কিন্তু 30 অক্টোবর গোসাবা, খড়দা, দিনহাটা ও শান্তিপুরের উপনির্বাচনের প্রচারে কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েইছেন, পাশাপাশি তৃণমূলের প্রচার তালিকা এবার তারকা খচিত। তৃণমূলের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি এবং মনোজ তিওয়ারি। ইতিমধ্যেই প্রচার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে তৃণমূল। প্রচারের শেষ দিন 27 অক্টোবর। রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসার ঘটনা, হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করেছে দুজনকে। নদিয়ার পলাশ মণ্ডল খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে একজন নাবালক। এদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে শুক্রবার দত্তপুকুরে আসে সিবিআইয়ের দল। শুধুমাত্র এই দুটি জায়গা নয়, বিভিন্ন জায়গায় তদন্ত প্রক্রিয়া হাতে নিয়েই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবং তারপরেই পরতে পরতে রহস্য দানা বাঁধছে, কেননা রাজ্য সরকার বারে বারে নির্বাচন এবং নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাসকে অস্বীকার করে এসেছে। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেই তদন্তে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় নদিয়ার পলাশ মণ্ডল খুনের ঘটনায় গ্রেফতার 2। গত 11 সেপ্টেম্বর এই খুনের ঘটনায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। চার্জশিটে 15 জনের নাম ছিল। রাঘেন্দ্র শর্মা নামে একজনকে গ্রেফতার করল সিবিআই। সেই সঙ্গে এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। এদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে শুক্রবার ফের দত্তপুকুরে আসে সিবিআই দল। স্থানীয় উলা গ্রাম এলাকায় ভোট পরবর্তী হিংসায় খুন হন এক আইএসএফ কর্মী। সেই ঘটনার তদন্তে দত্তপুকুরে ফের আসেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে মৃত আইএসএফ কর্মীর বাড়ি যান সিবিআই আধিকারিকেরা। পাশাপাশি যেই স্থানে ওই আইএসএফ কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। রিপাবলিক বাংলা। শিশু মৃত্যু ঘিরে কৃষ্ণনগর হাসপাতালে ধুন্ধুমার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন মৃতের পরিবারের। পাশাপাশি মালদায় সদ্যজাত মৃত্যুতে হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের। শিশু মৃত্যু ঘিরে কৃষ্ণনগর হাসপাতালে উত্তেজনা। জ্বরে আক্রান্ত 2 শিশুর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের গেট ভাঙচুর করে মৃতের পরিবার। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 6 দিন ধরে আমার বাচ্চা ওইভাবে করে শ্বাসকষ্ট পাচ্ছে, ওরা কোনো রকম দেখছে না। ডাক্তারকে রোজ আমি বলছি যে দুবেলা ডাক্তার এসে দুবেলায় ডাক্তারকে দেখাচ্ছি, তা আমার কোনো ট্রিটমেন্ট ওরা করলো না। আমার বাচ্চাকে গাফিলতা করার মারলো। অন্য ডাক্তার আসার পরে সেই ডাক্তার বলেছে যে আপনার বাচ্চার 3খানা ইঞ্জেকশন তো পাওনা আছে, তা দেননি কেন? তারপরে বলা হয় যে না আমাকে তো দেওয়া হয়নি। ওখানকার ডাক্তার বলেছে যে তোমার কোনো ইঞ্জেকশন নেই। তারপরে ইঞ্জেকশন 3 দিন পরে আজকে একটা দিয়েছে, এতদিন পরে। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সদ্যজাতর মৃত্যুতে কাঠগড়ায় কর্মীরা। জন্মের পর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই শিশু, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, হাসপাতাল থেকে রেফার করা হলেও কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি। বারবার আবেদন জানিয়েও মেলেনি ফল। অপেক্ষা করতে করতে মৃত্যু হয় শিশুর। বাচ্চাটা আজকে হয়েছিল হরসুলপুরে, সে এখানে রেফার করবো আইসিইউতে দিলাম। ওখান থেকে বললো দাদা রেফার মালদা মেডিকেল নিয়ে যাও। মালদা মেডিকেল নিয়ে যাওয়ার এসে গাড়িও ওয়েট করলাম, হলো না, লাস্টে বাচ্চাটা মারা। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিপাবলিক বাংলা। ঠিক 1 বছর আগে যে ষড়যন্ত্র
মিথ্যে মামলা শুরু হয়েছিল রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে। সেই চক্রান্তকে পরাজিত করে জয় হয়েছে সত্যের, জয় হয়েছে রিপাবলিক মিডিয়ার, জয় হয়েছে নির্ভীক সাংবাদিকতার। আজ সেই জয়েরই 1 বছর। যারা ষড়যন্ত্র করেছিল, যারা অভিযুক্ত ছিল, তারা কিন্তু বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র এবং একই সঙ্গে ভয় দেখানো একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা এখন গা ঢাকা দিয়েছে, পুলিশের চোখে তারা ধুলো দিয়েছে। কিন্তু সাফল্য এসেছে সেই সত্যের, সেই নির্ভীক সাংবাদিকতার, সেই চোখে চোখ রেখে কথা বলার। কেননা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক সবসময় চোখে চোখ রেখে কথা বলে, সত্যের পাশে থাকে। আর সেই সত্যেরই জয় হয়েছে, আর তারই 1 বছরের সেলিব্রেশন। দেখুন রিপাবলিকের বিশেষ রিপোর্ট। সেই 1 বছর আগের যে স্মৃতি আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল রিপাবলিক মিডিয়াকে, একাধিক ষড়যন্ত্র করা হয়েছিল, এমনকি যে ক্ষেত্রে জেলের ঘানি পর্যন্ত টানানো হয়েছিল। কিন্তু অবশ্যই সত্যের জয় হয়েছে, নির্ভীক সাংবাদিকতার জয় হয়েছে। जितने अभी तक हमने इन्वेस्टिगेशन किया है उसमें मैंने आपको बताया कि 3 टेलीविज़न चैनल्स के नाम सामने आए हैं। सबसे बड़ा नाम है रिपब्लिक टेलीविज़न का। আজ এ পলাতক, ষড়যন্ত্র, সন্ত্রাস, নানা অভিযোগ আজ এর বিরুদ্ধেই। একসময় দিল্লি মিডিয়ার নয়নের মণি এই পরমবীর আজ শুধু পালিয়ে বেড়াচ্ছে। অথচ 8ই অক্টোবর 2020, ঠিক 365 দিন আগে বিকেল 4টেই এই পরমবীর সিং এর প্রেস কনফারেন্স থেকেই সব কিছুর শুরু। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফকে। 6 o'clock in the morning, they physically assaulted me. They pulled me out of my house. They dragged me by my belt. এমনকি বন্ধ হয়ে যাওয়া পুরনো এক মামলা টেনে জেলেও ঢোকানো হয়। 9 দিন ধরে চলে শারীরিক অত্যাচার, নির্যাতন, হেনস্থা, অপমান। রিপাবলিক মিডিয়ার বিরুদ্ধে পুলিশ, রাজনৈতিক নেতা আর লুটিয়েন্স মিডিয়া একটি সাজানো মামলা করেছিল। অথচ আসল এফআইআরেই নাম ছিল দিল্লির আরো 2টি চ্যানেলের। একবার দুবার নয়, 6 বার নাম ছিল তাদের। BARC has not mentioned Republic TV in any single statement. And that is the truth. Now, if that is the fact, then the question that you must ask is, why is Parambir Singh going and trying to threaten us? He says he will close my channel. He says he will close my accounts. Parambir Singh, unlike you, I have led a transparent life. সেই মিথ্যে মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদের নামে রিপাবলিক মিডিয়ার কর্পোরেট ও এডিটোরিয়াল টিমকে বারবার হেনস্থা করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। The manner in which the whole thing is being carried out clearly smacks of vendetta, malice, and as I said, an attempt to throttle Republic Network from carrying out its work. প্রতিহিংসার আরও ভয়ঙ্কর রূপ দেখা গেল যখন নিউজ রুমে ঢুকে গেল এর ছায়া। সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম 1000-এর বেশি সাংবাদিককে মিথ্যে অভিযোগে ফাঁসানো হলো। A crime reporter for over 10 years, I have not seen this. It's very unfortunate. And before I enter, I would just like to say, मुंबई माझी कर्मभूमी आहे. मी विनंती करतो, जे माझे विषय अन्याय घडले त्यासाठी एकत्र लढावे। মিথ্যা মামলায় জেলবন্দি অর্ণব গোস্বামীর ওপর চলে ভয়ানক অত্যাচার। এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর ওই জেলবন্দির দিনগুলিতে আমরা দমে যাইনি। 9 দিনের ওই ষড়যন্ত্রের জেল রিপাবলিককে আরও সংঘবদ্ধ, আরও মজবুত, আরও প্রত্যয়ী করে তুলেছে। ये भारत के लोगों की जीत है। वंदे वंदे। আর পিছন ফিরে তাকাতে হয়নি। বিশ্বজোড়া মানুষের সমর্থন আমাদের আরও শক্তি জুগিয়েছে। I'm very, very happy today after hearing this news, and today is like first day of the Diwali celebration. এই 365 দিনেই উল্টে গেছে পাশা।
উদ্ঘাটিত হয়েছে সত্য। চার্জশিটেই বেরিয়ে এলো আসল সত্য। ফাঁস হয়ে গেল টিআরপি কাণ্ডের পিছনে গভীর ষড়যন্ত্রের কথা। তারপর কোথায় গেল সেই পরমবীর? সে দেশ ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। কোথায় সেই ওয়াজে? সে এখন জেল খাটছে। আর টিআরপি মামলায় এখন লুকিয়ে বেড়াচ্ছে লুটিয়েন্স মিডিয়ার দল। অন্যদিকে এই এক বছরেই এই কঠিন চ্যালেঞ্জের সময়ে আরও বড় হয়েছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। তৈরি হয়েছে রিপাবলিক বাংলা। চ্যালেঞ্জ নিয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে। তাই জয় হয়েছে সত্যের, জয় হয়েছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের, জয় হয়েছে নির্ভীক সাংবাদিকতার। তাই কথা বলছি চোখে চোখ রেখে, কথা বলবো চোখে চোখ রেখে।